be formed by means of hydrogen and oxygen and by their constant mass ratio 1:8. This is known as law of constant proportion. অর্থাৎ constant proportion এ definite fixed এলিমেন্টসেই কিন্তু কোন একটা কম্পাউন্ড তৈরি হবে, সেটার সোর্স যাই হোক না কেন। আমি ওয়াটারটা যেখান থেকেই কালেক্ট করি না কেন, ওয়াটার শুড বি ফাউন্ড বাই হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অনলি অ্যান্ড বাই দেয়ার কনস্ট্যান্ট মাস রেশিও 1:8। ঠিক আছে, দুটো একসাথে বলতে হবে যে দে শুড বি কম্পোজড অফ দি সেম টাইপ অফ এলিমেন্টস। আমি যদি ওয়াটারটাকে যদি কলের জল হিসাবে ওয়াটারটাকে চুজ করি, আর যদি পন্ড ওয়াটারকে জল হিসাবে চুজ করি, যদি দুটোই পিওর ওয়াটার হয়, বোথ ক্ষেত্রে কিন্তু ওয়াটারটা উড বি ফাউন্ড বাই hydrogen and oxygen by their 1:8 mass ratio. Done. This is all about যে কোনো সাবস্টেন্সের জন্য, অর্থাৎ সেম সাবস্টেন্স অলওয়েজ কম্পোজড অফ সেম এলিমেন্টস বাই দেয়ার ফিক্সড মাস রেশিও। দিস ইজ অল অ্যাবাউট কনস্ট্যান্ট অর ডেফিনিট প্রপোর্শন ল। একটা ল শেষ হলো। প্রথমটা ছিল কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস। সেকেন্ড লটা পড়লাম ল অফ কনস্ট্যান্ট অর ডেফিনিট প্রপোর্শন। কনস্ট্যান্ট অর্থাৎ তাদের ওয়েট রেশিওটা, অর্থাৎ যখন H2 তৈরি হবে হাইড্রোজেন অক্সিজেনের ওয়েট রেশিওটা সবসময় ফিক্স থাকবে। 1:8 রেশিওতেই হাইড্রোজেন অক্সিজেন রিয়াক্ট করলে দেন অনলি উই গেট ওয়াটার। এমন নয়, যেমন যদি মনে করো আমি যদি এলিমেন্টগুলোকে ঠিক রেখে দিলাম কিন্তু তার মাস রেশিওটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু এই সাবস্টেন্সটা তৈরি হবে না। ওকে, যেমন মনে করো আমি H2 যদি করি, তাহলে H2 অলসো কম্পোজড অফ হাইড্রোজেন অক্সিজেন। তাহলে এখানে হাইড্রোজেন অক্সিজেনের রেশিওটা কত? 2:32, অর্থাৎ এখানে কত? 1:16। অর্থাৎ সেম এলিমেন্ট ডিফারেন্ট রেশিওতে রিঅ্যাক্ট করে ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হয়ে যায়। ওই জন্য দুটো একসাথে ভাবতে হবে যে দে শুড হ্যাভ সেম এলিমেন্ট বাই দ্য সেম ওয়েট রেশিও। ঠিক আছে, সেম এলিমেন্ট বা ডিফারেন্ট ওয়েট রেশিও আবার ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। ডান। তো দিস ইজ নোন অ্যাজ কনস্ট্যান্ট প্রপোর্শন আর ডেফিনিট প্রপোর্শন। নেক্সট হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। ল অফ মাল্টিপল প্রপোর্শন। Law of multiple proportion. এটা খুব ইন্টারেস্টিং। When two elements react with each other and forms two or more compound, then one element which reacts with the fixed mass of other elements always is a whole number ratio. বোঝা গেল না তো? আবার বলছি দেখ, when two elements A and B react with each other to forms two or more compound. তো আমি এটাকে ধর, এটা হচ্ছে সি, এটা হচ্ছে অক্সিজেন। তো যখন কার্বন অক্সিজেন নিজেদের মধ্যে রিয়াক্ট করে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড বা টু কম্পাউন্ড, অ্যাটলিস্ট টু কম্পাউন্ড দে শুড ফর্ম। তাহলে যদি তারা দুটো কম্পাউন্ড তৈরি করে, তাহলে সেই কম্পাউন্ডে যে কোনো একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের ফিক্সড মাসের সাথে যে ডিফারেন্ট রেশিওতে রিয়াক্ট করে, দ্যাট ইজ হোল নাম্বার রেশিও। ঠিক আছে, তাহলে দেখ কি আমি করছি। C or O, these are the two different elements. They react with each other and forms two compounds. Here this CO2 and CO. তো কি বলা হলো না, when two compounds react with each other to form compounds, two or more than two, then one of the element which reacts, one of the element মনে করো যদি এখানে অক্সিজেনটা ধরি, then one of the element which reacts with fixed mass of other element in two compounds should be in whole number ratio. তার মানে এখানে দেখে নিই, সি আর ও হচ্ছে দুটো এলিমেন্ট যারা রিয়াক্ট করে CO2 আর CO তৈরি করেছে। তাদের মধ্যে ধরলাম কার্বনের ফিক্সড ওয়েটের সাথে অক্সিজেন এখানে যে রেশিওতে রিয়াক্ট করেছে, সেই রেশিওটা কিরম হবে। তাই দেখ, এখানে কার্বন ইস টু অক্সিজেন কত? 12:32। এখানে কার্বন ইস টু অক্সিজেন কত? 12:16। অর্থাৎ কার্বনের যে ফিক্সড মাস 12 পার্ট বাই ওয়েট, এটার সাথে অক্সিজেন একবার 32 পার্ট বাই ওয়েটে রিঅ্যাক্ট করেছে, 32 পার্টস রিঅ্যাক্ট করেছে 12 পার্টের সাথে। সিওতে ওই 12 পার্ট বাই ওয়েট অফ কার্বনের সাথে 16 পার্ট বাই ওয়েট অফ অক্সিজেন রিঅ্যাক্ট করেছে। তাহলে এই দুটো ডিফারেন্ট কম্পাউন্ডে একটা ফিক্সড এলিমেন্ট, লেট ইট বি হ্যাঁ কার্বন, ইজ তার ফিক্সড মাসের সাথে অক্সিজেন যে দুটো ডিফারেন্ট মাসে রিঅ্যাক্ট করেছে, সেই মাস রেশিওটা কি হবে? আর সিম্পল হোল নাম্বার রেশিও। তাহলে এখানে কত ছিল? তাহলে ইন টু ডিফারেন্ট কম্পাউন্ড CO2 and CO, অক্সিজেন ইস টু অক্সিজেন কত আসবে? মানে এই অক্সিজেনটাকে এটার জন্য বললাম, এটাকে ড্যাশ করে দিলাম। তাহলে কত? 32:16, দ্যাট ইজ কত হবে? 2:1। অর্থাৎ
ল অফ মাল্টিপল প্রপোর্শন বলা হচ্ছে এটাই যে when two different elements react with each other to form two or more compounds, then one of the element which reacts with the fixed mass of the other element, one of the element which reacts with the fixed mass of the other element, the ratio of that always bears a whole number ratio. তাই তো that ratio is always comes as whole number ratio. তো এখানে আমরা সেটাই বললাম, CRO CO রিঅ্যাক্ট করে CO2 তৈরি হয়, CO তৈরি হয়েছে। তো CO2 তে CRO এর মাস রেশিও কত হবে? মাস রেশিও মানে আমরা RM এর রেশিও করি, তাহলে 12:32, 12:32। CO তে C is to কত? 12:16। তাহলে 12 পার্ট বোথ ক্ষেত্রে দেখা গেছে অক্সিজেন 12 পার্ট বাই এটা কার্বনের সাথে রিঅ্যাক্ট করেছে। সেটাই বলা হচ্ছিল যে ফিক্সড মাস অফ দ্য আদার এলিমেন্ট। তো সেখানে ওই ফিক্সড মাস অফ কার্বনের সাথে অক্সিজেন যে ডিফারেন্ট মাসে রিঅ্যাক্ট করেছে সেটা কত? 32:16, 32:16, that is 2:1. This is whole number ratio. This is whole number ratio. This is the statement of law of multiple proportion. This is the statement of law of multiple proportion. ঠিক আছে, বুঝে গেছে? তো এরপর নিউমেরিক্যাল করতে লাগবে সোজা একদম, ভেতরে ব্যাপারটা খালি বুঝে নাও। দুটো এলিমেন্ট যখন নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড, অ্যাটলিস্ট মোর দ্যান ওয়ান কম্পাউন্ড হতে হবে, 2, 3, 4 অ্যাটলিস্ট মোর দ্যান ওয়ান হতেই হবে। তো এখানে CO2 এর CO, তাহলে CO2 এবং CO তে কার্বনের ফিক্সড মাসের সাথে অক্সিজেন যে ডিফারেন্ট মাসে রিঅ্যাক্ট করেছে সেটা কার্বনের 12 পার্টের সাথে 32 এখানে, আর এখানে কার্বনের ফিক্সড মাস 12 পার্টের সাথে 16 পার্ট বাই দ্য অক্সিজেন। তাহলে এই দুটো রেশিও অফ অক্সিজেন in two different compounds, respectively CO and CO, that comes as 32:16, that is 2:1, that is whole number ratio. This is the statement of law of multiple proportion. Then এবার আমরা করব law of reciprocal proportion. Law of reciprocal proportion. Law of reciprocal proportion. এটাকে অনেক সময় ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শনও বলা হয়, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। এখানে একটু মজা আছে, প্রথমে অত ডিরেক্টটা বুঝতে পারবি না, দেখ কিরকম। হোয়েন টু এলিমেন্ট, মনে কর আমি এরকম করে লিখছি, মনে কর আলাদা করে লিখলে সুবিধা হবে। মনে কর টু এলিমেন্টস সেপারেটলি রিঅ্যাক্ট উইথ ফিক্সড মাস অফ থার্ড এলিমেন্ট। ওকে, হোয়েন টু এলিমেন্টস, নেমলি ইট ইজ A and B, সেপারেটলি রিঅ্যাক্ট উইথ ফিক্সড মাস অফ দ্য থার্ড এলিমেন্ট, অর্থাৎ A এর সাথে C এর রিয়াকশন হবে, B এর সাথে C এর রিয়াকশন হবে, এখানে একটা প্রোডাক্ট তৈরি হবে, এখানে একটা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে ওই যে কম্পাউন্ডটা তৈরি হলো, ওই কম্পাউন্ডের মধ্যে A এবং B এর যে মাস রেশিও ছিল দ্যাট রিমেন সেম অর ইটস হোল নাম্বার মাল্টিপল when A and B react with each other, অর্থাৎ A যখন C এর সাথে সেপারেটলি রিঅ্যাক্ট করলো, B যখন C এর সাথে সেপারেটলি রিঅ্যাক্ট করলো, তখন এখানে যে কম্পাউন্ডটা তৈরি হলো সেই কম্পাউন্ডে এই C এলিমেন্টার ফিক্সড মাসের সাথে A আর B যে রেশিওতে রিঅ্যাক্ট করেছিল সেই রেশিওটাই ফলো হবে কখন, বা তার কোনো সিম্পল মাল্টিপল রেশিও যখন AB নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করবে, যখন A এবং B নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করবে। তাহলে কি ব্যাপারটা দেখো, একদম ডিরেক্ট এক্সাম্পল। মনে করো এখানে আমরা H2S আর H2O নিয়েছি, আর পরবর্তীকালে SO2 and SO3 নেব। মনে কর কি হচ্ছে না ব্যাপারটা, ফিক্সড মাস হচ্ছে, মনে কর এখানে আমরা ফিক্সড মাস হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন, এটা হচ্ছে মনে কর সালফার, আর বিটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের সাথে সালফার আবার হাইড্রোজেনের সাথে অক্সিজেন যখন সেপারেটলি রিঅ্যাক্ট করলো, এবং বোধ ক্ষেত্রে আমরা কি দেখলাম, হাইড্রোজেন আছে H2S এ, in H2S হাইড্রোজেন ইজ টু সালফার কত আসবে, হাইড্রোজেন ইজ টু সালফার মাস রেশিও 2:32, কেন সালফারের RM হচ্ছে 32, হাইড্রোজেনের 1 into 2, 2:32। আবার এটা হচ্ছে in H2S, আবার তুই দেখ in H2O কত আসবে, কত আসবে না 1 into 2, that is 2:16। তাহলে দেখো এই যে C এলিমেন্টটা, অর্থাৎ যে ফিক্সড এলিমেন্ট, যে থার্ড এলিমেন্টটা, তার ফিক্সড মাসের সাথে A কি মাসে রিঅ্যাক্ট করেছে 32। ঠিক আছে, আবার H2O তে হাইড্রোজেন যে ফিক্সড এলিমেন্ট থার্ড এলিমেন্টটা ছিল, তার ফিক্সড মাসের সাথে অক্সিজেনের যে মাস পার্ট মাসটা সেটা কত 16।
তাহলে এই দুটো কম্পাউন্ডে অর্থাৎ H2S এবং H2O-তে হাইড্রোজেনের ফিক্সড মাসের সাথে সালফার এবং অক্সিজেন যে রেশিওতে রিয়াক্ট করেছে সেটা কি না রেশিও অফ সালফার অ্যান্ড অক্সিজেন ইন H2S and H2O with the fixed mass of hydrogen কত কি বলছি রেশিও অফ সালফার অ্যান্ড অক্সিজেন কি রেশিও অবভিয়াসলি ওয়েট রেশিও কারণ এই ল অফ কম্বিনেশনসগুলো সবটাই কিন্তু মাস রেশিও ল অফ কনজারভেশন মাস ঠিক আছে ল অফ ডেফিনিট প্রপোর্শন ল অফ মাল্টিপল প্রপোর্শন নাও ফর ইটস ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন সবটাই কিন্তু মাস রেশিও মাস বা ওয়েট মাস ওয়েটের কোনো ডিফারেন্স নেই তো মাস রেশিওটা কত মাস রেশিও অফ সালফার অ্যান্ড অক্সিজেন ইন H2S and H2O with the ফিক্সড মাস অফ হাইড্রোজেন তো ফিক্সড মাস অফ হাইড্রোজেনটা কত ছিল এখানে আমরা দেখেছি লাকিলি 2 পার্টস অনেক সময় এরকম লাকিলি নাও থাকতে পারে তখন আমাকে ওটাকে ইউনিটারি মেথডে কনভার্ট করে নিতে হবে দুটোকেই 1 করে দিতে হবে ঠিক আছে তাহলে 2 পার্ট বাই মাস অফ সালফারের সাথে আর 2 পার্ট বাই মাস অফ হাইড্রোজেনের সাথে সালফার ইন H2S আর 2 পার্ট বাই মাস অফ হাইড্রোজেনের সাথে অক্সিজেন ইন ওয়াটার যে রেশিওতে রিঅ্যাক্ট করলো সেটা হচ্ছে সালফার ইস টু অক্সিজেন কত হলো 32:16 এটা হচ্ছে ফিক্সড মাস অফ দ্য থার্ড এলিমেন্ট এই যে হাইড্রোজেন সালফার হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করছে H2S তৈরি করেছে আর এখানে অক্সিজেন হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে এখানে কি তৈরি করেছে H2S এটা তৈরি করেছে H2 করে সালফার ইস টু অক্সিজেনের রেশিওটা কত আসবে 32:16 দ্যাট মিন্স 2:1 তাহলে এটাই হচ্ছে দ্য রেশিও অফ মাস of two elements which reacts with the fixed mass of the third element in their respective compounds. That will be followed when those two elements which react separately with the fixed mass of the third element will be followed when those two elements react with each other and forms compound. অর্থাৎ ওই দুটো এলিমেন্ট এবার নিজেদের সঙ্গে যখন কম্পাউন্ড তৈরি করবে তখন কি থার্ড এলিমেন্টের সাথে না অর্থাৎ এবার কি টার্ন আসবে এবার হবে সালফারের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন হবে তো সালফারের সঙ্গে অক্সিজেন রিঅ্যাক্ট করলে কি হবে SO2 তৈরি হবে SO2 তৈরি হয় তাহলে ইন SO2 তে অর্থাৎ যখন এবার সালফার এবং অক্সিজেন এর মধ্যে রিঅ্যাক্ট করছে এই রেশিওটাই ফলা হবে কিংবা এর কোনো সিম্পল মাল্টিপল রেশিও ফলা হবে তো SO2 তে S/O কত 32:32 কারণ সালফারের RM হচ্ছে 32 অক্সিজেন 16 × 2 দ্যাট মেক্স 32 1:1 এরকম মনে হচ্ছে কইসের সালফার এখানে সালফার ডাইঅক্সাইডে S আর অক্সিজেনের রেশিও কত 1:1 এখানে কত 2:1 না এক্স্যাক্টলি হয় সেম হবে না কি বলা হয়েছিল এর সিম্পল মাল্টিপল হবে তো 2:1 এর সিম্পল মাল্টিপল রেশিও হচ্ছে 1:1 কি করে করতে হয় এগুলো না তখন এটার সঙ্গে মেলানোর জন্য বলতে লাগবে এই রেশিও এখানে সালফার অক্সিজেনের যে সালফারের রেশিওটা রয়েছে এখানে সালফার রেশিওটার সঙ্গে রেশিও করতে হবে আবার এখানে সালফারের সাথে মানে অরিজিনাল প্রথম যেটা হয়েছিল সেখানে 1 ছিল এখানে 1 তাহলে এটা কত হলো 1/1 তাহলে কি বললাম না এই ক্ষেত্রে অর্থাৎ ফিক্সড মাসের সাথে যখন সালফার ওই দুটো এলিমেন্ট সেপারেটলি রিঅ্যাক্ট করে তাদের যে মাস রেশিওটা দেখিয়েছিল সেটা হচ্ছে এটা এবার বলা হয়েছিল যখন এরা নিজেদের সঙ্গে রিঅ্যাক্ট করবে সালফার অক্সিজেন যখন নিজেদের সঙ্গে রিঅ্যাক্ট করবে এবি যখন নিজেদের সঙ্গে রিঅ্যাক্ট করবে তখন যে কম্পাউন্ডগুলো তৈরি হবে সেটা ওই একই রেশিও ফলোড হবে কিংবা এর সিম্পল হোল মাল্টিপল রেশিও ফলো হবে তাহলে সেটা এক্স্যাক্টলি সমান না আসে তখন তাকে প্রুফ করে দেখিয়ে দিতে হবে যে এই রেশিওটা এইটারই একটা সিম্পল মাল্টিপল রেশিও তো সেটা করতে হয় কি না পেরেন্ট যে রেশিওটা পেয়েছিলাম S আর O এর সেটার S আর এটার S বাই S2 এইটার O বাই এটার O তাহলে কত হলো 2:1 অর্থাৎ 2:1 একটা সিম্পল মাল্টিপল ডেফিনেটলি ডান আবার যদি SO3 তে দেখি ইন SO3 তে সালফার ইনস্ট্রাকশন কত 32:16 × 3 that makes 32:48 that makes 2:3 তাহলে 2:3 এটা হলো না 2:1 আর 2:3 এক জিনিস না না বলেছে এক্স্যাক্টলি ফলো হবে কিংবা তার কোনো সিম্পল মাল্টিপল ফর্মে ফলোড হবে তাহলে এখানেও তোকে দেখিয়ে দিতে হবে যে 2:3 টা 2:1 এর কোনো সিম্পল মাল্টিপল রেশিও তো সেটাও কি টেকনিকটা কি না এখানে করতে হবে অরিজিনাল প্যারেন্টের সালফারের যেটা ছিল এখানেও সেটা দিয়ে ভাগ করতে হবে এখানে সালফার 2:2 এখানে যেটা 1 ছিল আর এখানে ছিল 3 তাহলে দ্যাট মেক্স 1:1/3 দ্যাট মেক্স 3:1 তো 3:1 মাল্টিপল অর্থাৎ এই রেশিওর 3:1 মাল্টিপল রেশিও তো দিস ইজ ল অফ
রেসিপ্রোকাল প্রপোর্শন। ঠিক আছে, রিপিটেডলি ঘুরিয়ে ঘুরিয়ে রিভিউ করবি, ডেফিনেটলি বুঝতে পেরে যাবি। খাতায় লিখে করবি নিজেরা, একদম ডেফিনেটলি বুঝতে পেরে যাবি। ঠিক আছে, চলো এবার একটু অন্য কিছু করি। আর একটা আছে লিমিটিং রিএজেন্ট। ও আচ্ছা, গেলু-সাক্স ল। গেলু-সাক্স ল এগুলো আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এ 9-এ পড়ানো হয়ে যায়। গেলু-সাক্স ল এটাও কিন্তু ল অফ কম্বিনেশন, বাট ইট ডিপেন্ডস অন ভলিউম। ইট ইজ ভলিউম বেসড ল। আর আগের চারটে যেগুলো করলাম সেটা কিন্তু সবটাই মাস বেসড। বারবার করে বলছি, আগের চারটে যে ল অফ কম্বিনেশনস করলাম সেগুলো কিন্তু সবই মাস বেসড। একটা হচ্ছে কনস্ট্যান্ট তোমার কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস। সেকেন্ড লটা ছিল ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন আর ডেফিনিট প্রপোর্শন। থার্ড লটা ছিল ল অফ মাল্টিপল প্রপোর্শন। আর ফোর্থটা যেটা লাস্ট এখন করলাম সে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। ডান, এগুলো কিন্তু সব মাস বেসড। আর এখন যেটা গেলু-সাক্স হবে সেটা হচ্ছে ভলিউম বেসড। বলছে when two gas react with each other at certain condition of temperature pressure, they do so in simple whole number ratio of their volume. অর্থাৎ দুটো গ্যাস যখন নিজেদের মধ্যে রিয়াক্ট করে প্রোডাক্ট তৈরি করে ডেফিনেট কন্ডিশন অফ টেম্পারেচার প্রেশার, সেখানে ওই গ্যাসগুলোর ভলিউমের রেশিওটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হয়। আর যদি প্রোডাক্টটাও ডেফিনেটলি তাই হয়, প্রোডাক্টটাও যদি গ্যাসিয়াস হয় তো সেটাও কিন্তু এই হোল নাম্বার রেশিওর মধ্যে বিলং করে। ঠিক আছে, যেমন মনে করে আমরা খুব পেটেন্ট একটা এক্সাম্পল, H2:Cl, H2 + Cl2 = 2HCl। তাহলে এদের ভলিউমেট্রিক রেশিওটা কত হবে? ভলিউমেট্রিক রেশিও হচ্ছে মলিকুলার রেশিও। অর্থাৎ এখানে কটা মলিকিউল? একটা মলিকিউল। এখানে কটা মলিকিউল? একটা মলিকিউল। ভলিউমেট্রিক রেশিওটা সবসময় মলিকুলার রেশিওই হয়। তাহলে 1:1। দেখো এখানে গ্যাস হয়েছে, গ্যাসটা কত? 2 মলিকিউলস। তাহলে এটা দেখো একটা সিম্পল হোল নাম্বার রেশিও। তাহলে when two gas at a certain condition of temperature pressure, when two gas or gaseous substances react with each other, they do so, and from compound they do so in simple whole number ratio। অর্থাৎ তাদের ভলিউমের রেশিওটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হয়। আর এর সাথে প্রোডাক্টটাও যদি গ্যাসিয়াস হয় তাহলে তার ভলিউমটাও এই হোল নাম্বার রেশিওর মধ্যে বিলং করে। ওকে, অর্থাৎ টোটালটাকে অর্থাৎ রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট তৈরি করি তাহলে গোটাটাই একটা হোল নাম্বার রেশিও 1:1:2। ওকে, দিস ইজ গেলু-সাক্স ল। এটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস 11-এর লেকচার পড়বে না, যা হওয়ার ক্লাস 10-এ হয়ে যায়। আচ্ছা, এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট, হোয়াট ইজ লিমিটিং রিএজেন্ট? লিমিটিং রিএজেন্ট নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে হুইচ লিমিটস দ্য রিয়াকশন, দ্যাট ইজ হুইচ কন্ট্রোলস দ্য রিয়াকশন। লিমিটিং রিএজেন্ট, লিমিটিং রিএজেন্ট হচ্ছে, দেখা যায় যদি কোনো রিয়াকশন করি আমরা, তো কোনো একটা রিয়াক্ট্যান্ট টোটালি কনজিউমড হয়ে যায় এবং রিয়াকশনটাকে টার্মিনেট করে দেয়। অর্থাৎ যদি আর একটা কম্পোনেন্ট ইন এক্সেস থাকে সেটা পড়েই থাকবে, কেন কি ওয়ান অফ দেম, অর্থাৎ লিমিটিং রিএজেন্ট দ্যাট রিএজেন্ট হুইচ গেটস টোটালি কনজিউমড। ঠিক আছে, আর ইট কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, ইট কন্ট্রোলস দ্য রিয়াকশন বাই গিভিং সার্টেন অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। অর্থাৎ যদি এ আর বি রিয়াক্ট করে সি কম্পাউন্ড তৈরি করে, যদি বিটা মনে করে কনজিউমড হয়ে গেল, টোটালি যা সাপ্লাই করা হয়েছিল টোটালটাই কনজিউমড হয়ে গেল, তাহলে যতই এ এক্সেসে পড়ে থাক না কেন আর নতুন করে সি তৈরি হবে না। তাহলে রিয়াকশনটা হবে কি হবে না, বা রিয়াকশনটা কখন শেষ হবে, এটা কে কন্ট্রোল করলো? বি। অর্থাৎ যে কম্পোনেন্টটা টোটালি এক্সস্টেড হয়ে যায় আর একজনকে ইন এক্সেস রেখে, সেইটাকেই বলা হবে লিমিটিং রিএজেন্ট। দ্যাট মিনস ইট লিমিটস দ্য রিয়াকশন। ওকে, কি সেন্সে লিমিট করে? না, রিয়াকশনটা কতক্ষণ পর্যন্ত চলবে। ঠিক আছে, তো সেরকমই একটা সাম, মনে কর সেরকম একটা সাম যদি আমরা করি, ফিফটি কেজি N2 আর 10 কেজি H2 নেওয়া হয়েছে। ওকে, তাহলে N2 আর H2 রিয়াকশন করলে কি হয়? NH3 হয়। তাহলে এটাকে আমরা এরকম করবো, N2 + 3H2 = 2NH3। আমাকে কতটা সাপ্লাই করেছে? 50 কেজি N2, এটা হচ্ছে 50 কেজি। আর H2টা কত? 10 কেজি। H2টা কত? 10 কেজি। তাহলে বলছে স্টেট দ্য লিমিটিং রিএজেন্ট অ্যান্ড ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ NH3 ফাউন্ড। এর মধ্যে লিমিটিং রিএজেন্টকে বার করো আর কতটা অ্যামোনিয়া তৈরি হবে। তো দেখো, অ্যাকর্ডিং টু ব্যালেন্স ইকুয়েশন আমরা কি দেখছি? নাইট্রোজেন কত? 14, 7 × 2, that is 14।
এখানে কত আসবে 3 ইন্টু 2 দ্যাট মিনস 6। তাহলে এখানে যদি কেজি দিয়ে করেছে তাহলে আমরা কি দেখব যে 6 যদি এখানে এটা কেজি থেকে আমরা গ্রামে কনভার্ট করতে পারি, গ্রামে কনভার্ট করে বা এটাকে এক কাজ করে এটাকে গ্রামে করে দিই, কারণ এই কনভার্সন শেখানোর জন্য ক্লাসটা না। 10 গ্রাম, তো 3 ইন্টু H2 মানে 6 গ্রাম অফ H2, আর এখানে 7 ইন্টু 2 দ্যাট ইজ 14 গ্রাম অফ H2। ডান। 14 ইন্টু 2 28 গ্রাম, তাই না? তোমার 28 গ্রাম, তো 28 গ্রাম অফ ইন্টু আর 6 গ্রাম অফ H2, তো 6 গ্রাম অফ যদি আমরা H2 এখানে রাখি, H2 আর এখানে রাখলাম N2, 6 গ্রাম অফ H2 রিয়াক্টস উইথ 28 গ্রাম অফ, এটাকে গ্রামে করলাম, এটাকেও গ্রামে রাখলাম, তাহলে 6 গ্রাম অফ N2 H2 রিয়াক্টস উইথ 28 গ্রাম অফ N2, তাহলে 1 গ্রাম কত সাথে করবে 28/6, তাহলে কতটা সাপ্লাই করেছে আমাকে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম রিয়াক্ট উইথ 28 ইন্টু এটা কত আসবে। আচ্ছা, আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটা না করতে শুরু করা যাবে না, 2 5 2 3 আর মোটামুটি 9.3, তাহলে আলটিমেট কত হবে এত গ্রাম, 9.3 ইন্টু 5 মেক্স 46.5 গ্রাম। তাহলে দেখো যতটা সাপ্লাই করেছে 10 গ্রাম, যতটা সাপ্লাই করেছিল আমাকে 10 গ্রাম, টোটালটাই আমি যদি রিয়াক্ট করিয়ে দিই নাইট্রোজেনের সাথে তাহলে অ্যাকচুয়ালি কতটা নাইট্রোজেন রিকোয়ার্ড হবে না 46.5, অথচ সাপ্লাইড নাইট্রোজেনটা কত 50, তারপরে এটা এখন ইন এক্সেস রয়েছে, অথচ হাইড্রোজেনটা কিন্তু টোটালি কনজিউমড হয়ে গেল। অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস ব্যালেন্সড ইকুয়েশন, 6 গ্রাম নাইট্রোজেন কমপ্লিটলি রিয়াক্ট উইথ 28 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম হাইড্রোজেন কমপ্লিটলি রিয়াক্টস উইথ 28 গ্রাম হাইড্রোজেন, 2 ফর্মস কত এখানে আসবে 34, কারণ 2 ইন্টু 17 এত গ্রাম, দ্যাট ইজ 34 গ্রাম অফ অ্যামোনিয়া, তাই তো? আইডিয়ালি 6 গ্রাম হাইড্রোজেন অর্থাৎ 28 গ্রাম অফ নাইট্রোজেনের সাথে রিয়াক্ট করে 34 গ্রাম অফ অ্যামোনিয়া তৈরি করে। ডান। কিন্তু আমাকে এখানে অরিজিনালি কতটা সাপ্লাই করেছে 10 গ্রাম, তাহলে দেখতে হবে 6 গ্রাম, ইফ 6 গ্রাম রিয়াক্টস উইথ 28 গ্রাম, হোয়াট শুড রিয়াক্টস উইথ 10 গ্রাম অফ হাইড্রোজেন, হোয়াট অ্যামাউন্ট অফ নাইট্রোজেন শুড রিয়াক্ট উইথ 10 গ্রাম অফ নাইট্রোজেন, তাহলে 10 গ্রাম অফ হাইড্রোজেন, তাহলে 10 গ্রাম অফ হাইড্রোজেন রিয়াক্ট করেছে 46.5 গ্রাম অফ নাইট্রোজেন, অথচ সাপ্লাইড অ্যামাউন্টটা কত 50, তাহলে এটা রিমেইন ইন এক্সেস, তাহলে এই কম্পোনেন্টটা এক্সেস থাকবে, কিন্তু এটা টোটালি কনজিউমড হয়ে গেল, তাহলে লিমিটিং রিয়েজেন্ট কে হবে হাইড্রোজেন। আচ্ছা, আমরা যদি ভুল করে ফেলতাম এরকম যে নাইট্রোজেনটা দিয়ে শুরু করতাম, মনে করেন নাইট্রোজেন আর হাইড্রোজেন হতেই পারে, আমরা দেখবো কিভাবে হয়। তো আমরা ব্যালেন্স ইকুয়েশন থেকে দেখতে হবে যে 28 গ্রাম অফ নাইট্রোজেন রিয়াক্ট উইথ 6 গ্রাম অফ হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু নাইট্রোজেনটা গ্রামে, হাইড্রোজেনটা গ্রামে রাখা আছে, তাহলে একটার সাথে 1 গ্রামের সাথে কত করবে এটা। আচ্ছা, কত সাপ্লাই করছে 50, কত আসবে এখানে মোর দ্যান 10, তাহলে এটাকে টোটালি কনজিউম করাতে গেলে মোর দ্যান 10 গ্রাম অফ হাইড্রোজেন দরকার, কিন্তু আমার 10 গ্রাম তো নেই, দুটোই একসাথে কনজিউমড হয়ে গেলে হবে না, দুটোই একসাথে এক্সস্টেড হয়ে গেলে হবে না, যে কোনো একজনকে আরেকজনের তুলনায় এক্সেস ওভার থাকতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে করলে আমরা ভুল হতো, তখন কি করবি, তখন তাকে ঘুরিয়ে করতে হবে, তখন সাবজেক্টটাকে তখন হাইড্রোজেন করে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমাকে দেখতে হবে যদি 50 গ্রাম অফ নাইট্রোজেনটাকে কনজিউম করতে চাই টোটালি, যেটা সাপ্লাই করেছে সেটাকে টোটালি কনজিউম করতে গেলে আমার যতটা অ্যামাউন্ট অফ হাইড্রোজেন লাগবে সেটা হচ্ছে মোর দ্যান 10 গ্রাম, বাট আমাকে 10 গ্রাম হাইড্রোজেন সাপ্লাই করেছে, তার মানে নিশ্চয়ই হবে না, রিয়াকশনটা এইভাবে একটাকে কমপ্লিটলি কনজিউম, এটাকে কমপ্লিটলি কনজিউম করতাম, তাহলে এখানে যেটা থাকতো সেটা যদি এর থেকে সাপ্লাইড থেকে কম হতো তাহলে আমি এটাকে আবার লিমিটিং রিয়েজেন্ট ভাবতাম। তো যেটা হয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের 10 গ্রাম টোটালি কনজিউম করিয়েছি, তখন আমার যেটা লেগেছে সেটা হচ্ছে সাপ্লাইড থেকে কম, তারপরে এটা টোটালি কনজিউম হয়ে যাবে, এটা কিছুটা থেকে থাকবে, তো সেই জন্যই এইভাবে হবে না, করতে হবে এটার উপর দিয়ে। তাহলে আলটিমেট তাহলে কে লিমিটিং রিয়েজেন্ট হলো, হাইড্রোজেন ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট, এখানে হাইড্রোজেন হলো এখানে লিমিটিং রিয়েজেন্ট, কারণ কি ইট লিমিটস দ্য রিঅ্যাকশন। ডান। যেটা কনজিউমড হয়ে যাবে আর আরেকটাকে রেখে দিয়ে ইন এক্সেস,
তখনই আমরা সেটাকে বলবো লিমিটিং রিয়েজেন্ট। আচ্ছা, এবার বলবে কতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে। কতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে, দেখো 6 গ্রাম হাইড্রোজেন টোটালি কনজিউমড হলে 6 গ্রাম হাইড্রোজেন টোটালি কনজিউমড হলে কতটা অ্যামোনিয়া তৈরি হতো? 6 গ্রাম হাইড্রোজেন হলে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হতো, কিন্তু আমাকে রিঅ্যাক্ট করেছে কত? 10 গ্রাম। তাহলে 134/6, 10 কত হবে? 34/6 ইন্টু 10। ঠিক আছে, তো এটাই দ্যাট উইল বি দ্য আনসার অফ অ্যামোনিয়া প্রডিউসড। ঠিক আছে, তখন কিন্তু এইটার উপর ডিপেন্ড করবে না, যেটা লিমিটিং রিয়েজেন্ট তার উপর বেশ করে করতে হবে। অর্থাৎ যেহেতু হাইড্রোজেনটা শেষ হয়ে যাবে, তার জন্য হাইড্রোজেনটার উপরই বেশ করে করতে হবে। 6 গ্রাম যদি 34 গ্রাম করতে পারে, তাহলে হোয়াট শুড বি দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া দ্যাট উইল বি প্রডিউসড বাই 10 গ্রাম অফ হাইড্রোজেন। লিমিটিং রিয়েজেন্টের সাপ্লাইড অ্যামাউন্টটা দিয়ে আমাকে প্রোডাক্টটা বার করতে লাগে। এটা দিয়ে করলে ভুল আসবে, কারণ এটা তো টোটালটা রিয়াকশন করেনি। যখন এটা 10 গ্রাম রিয়াকশন করে ফেলেছে, তখন এটা মাত্র রিয়াক্ট করেছে 46.5। হ্যাঁ, আনসারটা সেম আসবে যদি আমি এটা দিয়ে করি। 28 গ্রাম অফ নাইট্রোজেন প্রডিউসেস 34 গ্রাম অফ অ্যামোনিয়া, তাহলে হোয়াট শুড বি প্রডিউসড বাই 46.5 গ্রাম অফ নাইট্রোজেন, তখন আমার আনসারটা এটার সঙ্গে সেম আসবে। ঠিক আছে, এইভাবেই। অর্থাৎ আমাকে দেখতে হবে যে দুটো কম্পোনেন্টের মধ্যে কোন কম্পোনেন্টটা টোটালি কনজিউমড হয়ে যাচ্ছে, কিপিং দ্য আদার এক্সেস। এটা হবে না, এটাকেও শেষ করে ফেললাম, এটা যতটা লাগবে সেটাও ততটা দেয়নি, এমন করলে হবে না। অর্থাৎ সাবজেক্টটাকে চেঞ্জ করে দিতে হবে তখন, যে ওয়েদার নাইট্রোজেন রিঅ্যাক্ট উইথ হাইড্রোজেন বলবো নাকি হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ নাইট্রোজেন বলবো। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। দিস ইজ লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, মোটামুটি অনেকটাই করা হয়ে গেল। আর আরেকটা দুটো যদি করি আমরা, একটা খুব ফেভারিট একটা ছিল, what will be the normality of a salt solution? What will be the normality of a salt solution obtained by neutralizing x ml y normal HCl, x ml y normal HCl with y ml x নর্মাল NaOH। তাহলে এই অ্যাসিডের সাথে এই বেসটা রিঅ্যাক্ট করে যে সল্টটা তৈরি হবে, সেই সল্টটার নর্মালিটি কত বলেছে? যদি x ml of HCl of y normality react with y ml x normal NaOH, what should be the normality of the salt so formed? And finally adding x plus y ml of distilled water into it. অর্থাৎ আমাকে এই HCl এর সাথে NaOH এর রিঅ্যাকশন, সল্ট আর বেস রিঅ্যাক্ট করলে কি হয়? অ্যাসিড বেস রিঅ্যাকশনে কি হয়? সল্ট ওয়াটার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কি হবে? NaCl plus H2। তো এই যে রিঅ্যাকশনটা হলো HCl NaOH, তার জন্য সল্ট তৈরি হলো, এটা সল্ট। এই সল্টটার নর্মালিটি বার করতে বলেছে কখন? মানে রিঅ্যাকশন হয়ে যাওয়ার পর এতে আরও x প্লাস ওয়াই মিলিলিটার H2O ঢালার পর, অর্থাৎ রিঅ্যাকশনটা হয়েছে কন্টেনারে রাখা হয়েছে। এবার একটা কন্টেনারে x ml y নর্মাল HCl নিয়েছি, তার সাথে আমরা y ml x নর্মাল বেস মিশিয়েছি, করার পর আবার এখানে আমরা x প্লাস ওয়াই ml জল মিশিয়েছি, ওয়াটার। আলটিমেট যেটা সলিউশন তৈরি হবে তার নর্মালিটি, সেই সলিউশনটার সল্ট সলিউশনটার কেন তৈরি হবে, তো সল্ট, সেই সল্ট সলিউশনটার নর্মালিটি বার করতে দিয়েছে। তো খেয়াল করো, আমরা আগের দিন কি বলেছিলাম? এভরি সাবস্টেন্স রিঅ্যাক্ট উইথ ইচ আদার বাই দেয়ার ইকুইভ্যালেন্ট রেশিও। ইকুইভ্যালেন্ট পার্ট ফর্মুলা কি বলেছিলাম? আইদার ইকুইভ্যালেন্ট রেশিও বলেছিলাম, কিংবা বলেছিলাম মিলি ইকুইভ্যালেন্ট রেশিও। এরও যদি মিলি ইকুইভ্যালেন্ট হবে, ওরও মিলি ইকুইভ্যালেন্ট। এর যদি ইকুইভ্যালেন্ট বলি, ওরও ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা মিলি ইকুইভ্যালেন্ট কী করে পাবো, বা ইকুইভ্যালেন্ট কী করে পাই? না, ভলিউম যদি মিলিলিটার থাকে আর নর্মালিটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন নর্মালিটি রয়েছে, নর্মালিটি ইন্টু ভলিউম ইন মিলিলিটার বলে কি হয়? মিলি ইকুইভ্যালেন্ট। তো HCl এর নাম্বার অফ মিলি ইকুইভ্যালেন্ট কত? XY। এটা হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট। আর NaOH এর কত?
নর্মালিটি ইন্টু তোমার NaOH এর মিলি ইকুইভ্যালেন্ট কত হবে, নর্মালিটি ইন্টু ভলিউম ইন মিলিলিটার, তাহলে কত আসবে, এটাও XY আসবে। এটা কত হবে সেটা ব্যালেন্সড ইকুয়েশনে পড়তে হবে। কি এটা ব্যালেন্সড হয়েছে ইকুয়েশনটা? হ্যাঁ ব্যালেন্সড হয়ে রয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, 1 মিলি ইকুইভ্যালেন্ট মানে এখানে কিছু নেই মানে মিলি, 1 মিলি ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট উইথ 1 মিলি ইকুইভ্যালেন্ট অফ NaOH টু ফর্ম 1 মিলি ইকুইভ্যালেন্ট অফ NaCl। তাহলে XY মিলি ইকুইভ্যালেন্ট এটাকে সেপারেটলি এইভাবে পড়তে হয় যে 1 মিলি ইকুইভ্যালেন্ট produces 1 milli equivalent of NaCl or 1 milli equivalent of NaOH produces 1 milli equivalent of NaCl. তাহলে XY milli equivalent of HCl reacting with XY milli equivalent of NaOH forms XY milli equivalent of NaCl. তাহলে আস্তে আস্তে আমরা আরও শিখতে পারবো, এরপরে আমাদের ওই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা আসবে, তখন আমরা পড়লে একদম ম্যাচিওর হয়ে যাব। তো আবার বলছি যে এভরি সাবস্টেন্স রিঅ্যাক্ট উইথ ইচ আদার বাই দেয়ার ইকুইভ্যালেন্ট রেশিও আর মিলি ইকুইভ্যালেন্ট রেশিও। তো মিলি ইকুইভ্যালেন্ট কখন হয়, নর্মালিটিকে যখন আমরা ভলিউম ইন মিলিটা দিয়ে গুণ করি তখন আমরা মিলি ইকুইভ্যালেন্ট পাই। তাহলে এক্ষেত্রে HCl এর মিলি ইকুইভ্যালেন্ট যেটা ইউজড হয়েছিল সেটা কত, X ইন্টু ওয়াই, আর NaOH এর Y ইন্টু X, দ্যাট মেক্স XY। আর ব্যালেন্সড ইকুয়েশনে আমরা কি দেখলাম যে কোনো একটাকে সাবজেক্ট করতে হয়। তো যদি আমরা HCl দিয়ে বলি তাই 1 মিলি ইকুইভ্যালেন্ট অফ HCl produces 1 মিলি ইকুইভ্যালেন্ট অফ NaCl, তাহলে XY মিলি ইকুইভ্যালেন্ট অফ HCl should produce XY মিলি ইকুইভ্যালেন্ট অফ NaCl। তাহলে আলটিমেট NaCl এর মিলি ইকুইভ্যালেন্ট কত হলো, তাহলে মিলি ইকুইভ্যালেন্ট অফ NaCl এর সলিউশন কত, মিলি ইকুইভ্যালেন্ট অফ NaCl কত হলো ইন সলিউশন, কত আসবে, XY। আমাদের ফাইন্ড আউট করতে বলেছে XY, তাই তো। আচ্ছা এবার যদি নর্মালিটি বার করতে তখন কি করবো, দাও শো নর্মালিটি ইকুয়াল টু কত, নর্মালিটি অফ NaCl কত আসবে, মিলি ইকুইভ্যালেন্ট তো XY। কিন্তু আমরা কি বলেছিলাম ফাইনাল সলিউশনে যে মিলি ইকুইভ্যালেন্ট হবে সেটা হচ্ছে নর্মালিটি হবে, সেটা হচ্ছে ওর মিলি ইকুইভ্যালেন্ট বাই ভলিউম অফ দ্য সলিউশন। ভলিউম কত ছিল, এর X ছিল এর Y ছিল, আগের দিন পড়েছিলাম আমরা এরকম N1 ইন্টু V1 প্লাস N2 ইন্টু V2, যদি এটাকে তোমার বলি অ্যাসিড বেস বলি, যদি দুটোই অ্যাসিড হয় তার পাশ হয় বলেছিলাম এরকম বলা হয়েছিল। অর্থাৎ নর্মালিটিটা কত হলো, এরা সাম বাই V1 প্লাস V2, তাহলে ভলিউমটাকে আমাকে একটু ডিভাইড করতে হচ্ছে। তাহলে মিলি ইকুইভ্যালেন্ট কত তৈরি হচ্ছে NaCl এর, XY। তাহলে হোয়াট শুড বি দ্য নর্মালিটি, না মিলি ইকুইভ্যালেন্ট বাই ভলিউম। আচ্ছা শুধু এটা হতো যদি জলটা না মেশাতো, তাহলে আবার যদি X প্লাস ওয়াই ml জল মিশিয়েছে তাহলে আবার এটাকে কি করতে, প্লাস X প্লাস ওয়াই লিখতে হলে, দ্যাট মিনস XY by 2 into X plus Y. That should be the final normality of NaCl in the solution. বোঝা গেছে? এই XYটা হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ইন X plus Y ভলিউম অফ সলিউশন। তাহলে হোয়াট শুড বি ইটস নর্মালিটি, না XY by X plus Y এটাই হতে পারতো যদি না ফার্দার এই সলিউশনে X plus Y মিলিলিটার ওয়াটার অ্যাড করতো। যদি এটা না করতো তাহলে আলটিমেট আনসার হতো XY by X plus Y, কিন্তু যেহেতু ফার্দার আরও X plus Y ওয়াটার মেশানো হয়েছে তাহলে আলটিমেট XY by 2 into X plus Y, that will be the final normality of NaCl solution. ঠিক আছে, মোটামুটি চ্যাপ্টারটা শেষ হলো। আর একটা দুটো অঙ্ক কি করব নাকি তোদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, তখন তোরা করবি। আর আরও কিছু ডিউস থাকলে তখন আমরা ভলিউম স্ট্রেংথ অফ H2O2 করতে পারবি, একবার করার চেষ্টা করছি। এটা লাস্ট, তাহলে ভলিউম স্ট্রেংথ অফ H2O2। কেন এই সামসগুলো একটু ভালো করে না বুঝলে এক কাজ করি, এটা পরে করাবো, কারণ এই সামসগুলো না ভালো করে বুঝলে ওটা বোঝা যাবে না। তাহলে বলছে আমি এইটার ওপরই আর একটা সাম পড়িয়ে রাখি। হ্যাঁ আচ্ছা, আরেকটা ভালো অঙ্ক আছে, আরেকটা ভালো অঙ্ক আছে, চলো এটার ওপর না, কিন্তু এই চ্যাপ্টারটার ওপর বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি বা কেমিক্যাল অ্যারিথমেটিক। আমার মনে হয় বোঝা যাচ্ছে। যদি বোঝা না যায় তাহলে আমাকে কমেন্ট করবি আর বারবার করে দেখবি, বারবার করে রিভিউ করে খাতা পেন দিয়ে ভিডিওটাকে চালু করে তোমার হেডফোনে শুনবি, তাহলে সাউন্ডটা একটু ভালো আসবে। আর খাতা নিয়ে বসবি, আর যেগুলো বুঝতে পারবি না আমাকে ইন্টারপ্রেট করে নিবি। তাহলে লাস্ট সাম আজকের মতো সেটা হচ্ছে, বলছে এক্স অ্যান্ড ওয়াই কম্বাইন টু ফর্ম, এক্স এবং ওয়াই এরা নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করেছে করে
দুটো কম্পাউন্ড তৈরি করেছে, দুটো কম্পাউন্ডের ফর্মুলা বলে দিয়েছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে XY2, আর একটা হচ্ছে X3Y2। X and Y react with each other and forms XY2 and X3Y2। এ বলছে যে XY2 এই সাবস্টেন্সটার 1 মোলের মাস অফ 1 mole of it equal to বলেছে mass of 0.1, mass of 0.1 mole is when at the mole of actual weight 10 gram, আর এইটার 0. mass of 0.05 mole equal to বলেছে 9 গ্রাম। বার করতে দিয়েছে, ফাইন্ড আউট করছে, ফাইন্ড অ্যাটমিক ওয়েট or atomic mass, find atomic mass of, atomic mass মানে Rm, relative atomic mass of X and Y। তাই তো? তো ধরে নিলাম যে অ্যাটমিক মাস অফ এক্সটা ধরে নিলাম, এটা ক্যাপিটাল এক্স, এটা তো ক্যাপিটাল ওয়াই, এটা তো এলিমেন্টসগুলো। তো এর অ্যাটমিক মাস ধরে নেওয়া হচ্ছে এক্স, এর অ্যাটমিক মাস ধরে নিলাম ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই টু ডিফারেন্ট এলিমেন্ট ফর্মস XY2 অ্যান্ড X3Y2। এটা কিন্তু আমি ওই প্রফেশনাল কিছু অঙ্ক করাচ্ছি না, এটা একটু অন্য ধরনের, একই কিন্তু একদম ওই ধরনের কিছু বলছি না। XY2 আর X3Y2 মাস অফ এই সাবস্টেন্সটার 0.1 মোল ইকুয়াল টু 10 গ্রাম, এটা মোল কনসেপ্টের। আর এই সাবস্টেন্সটার 0.05 মোলের মাস হচ্ছে 9 গ্রাম। তাহলে হোয়াট শুড বি দ্য অ্যাটমিক মাস বা রিলেটিভ অ্যাটমিক মাস অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে দেখ এটা থেকে আমরা কি ভাবতে পারি, নাম্বার অফ মোলসের ফর্মুলা আমরা কি শিখেছি, নাম্বার অফ মোলস বার করার, মাস বাই RMM। তাহলে এইটার 0.1 মোল সাবস্টেন্সের মাস কত, 10 গ্রাম। তাহলে এই 10 গ্রামটা কত মোল, 0.1, তাহলে মাস অফ দ্য সাবস্টেন্স 10। আচ্ছা এইটার টোটাল মাস কত, তাই না? এটা RMM কত, এই কম্পাউন্ড RMM কত হওয়া উচিত, এক্স এর RM যদি x হয় আর এটা যদি তোমার y হয়, তাহলে দুটো আছে, তাহলে x + 2y। তাহলে দেখো মাস বাই RMM, তাহলে এই সাবস্টেন্সে RMM কত বেরোলো, এক্স এর অ্যাটমিক মাস যদি, এই এক্স এলিমেন্টের অ্যাটমিক মাস যদি x হয় আর y যদি স্মল y হয়, তাহলে হোয়াট শুড বি দ্য RMM অফ XY2, দিস ইজ। আর এটা 10 গ্রাম, মাস ডিভাইড বাই RMM ইকুয়াল টু নাম্বার অফ মোলস। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়ে যাবো, সেটা হচ্ছে 0.1x + 0.2y ইকুয়াল টু কত, 10। 10 দিয়ে সব মাল্টিপ্লাই করে দিলে কি আসবে, x + 2y ইকুয়াল টু 100। এটা ক্যালকুলেশনের মেন ব্যাপার না, ম্যাম এটা হচ্ছে এটা যে নাম্বার অফ মোলস এই সাবস্টেন্সটার 0.1 মোলের মাস হচ্ছে 10 গ্রাম। তারপরে আমরা বুদ্ধি করে কি করলাম, এই মাসটার যেটা ওয়েটটা বলেছে, যেটাকে আমরা মোলে কনভার্ট করিয়েছে 0.1-এ, তো সেটা কি, তার মাস হচ্ছে 10, তো তাকে তার RMM দিয়ে ভাগ করলে কি নাম্বার অফ মোলস বেরিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেলাম। হ্যাঁ, 10 ইকুয়াল টু 0.1 × x + 0.2y, আলটিমেট এখন বোথ সাইডে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা x + 2y ইকুয়াল টু 100, এক নম্বর ইকুয়েশন বেরিয়ে গেল। এটার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম, এটার ক্ষেত্রে নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা কি, এই সাবস্টেন্সের মাস কত বলেছে 9 গ্রাম, তখন তার নাম্বার অফ মোলস কত বেরিয়েছিল 0.05, তো নাম্বার অফ মোলস ইকুয়াল টু 9/x3 মানে 3x + 2y। তাহলে এখানেও আমরা একটা ক্রস মাল্টিপ্লাই করে একটা ইকুয়েশন পেয়ে যাবো। এই দুটো লিনিয়ার ইকুয়েশনকে সাইমultaneously সলভ করলে x এর ভ্যালু পেয়ে যাবো, তখন আমরা পেয়ে যাবো তোমার x এবং y এর অ্যাটমিক মাস, দ্যাট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস। তাহলে সিম্পলি এটা আমি ওই জন্যই বলছি, এটা আমি ওই লস অফ কম্বিনেশনের ওইটা নিউমেরিক্যাল করালাম না, এটা হচ্ছে সিম্পলি নাম্বার অফ মোলসটার একটা ইনডাইরেক্টলি কীভাবে এটাকে অ্যাপ্লাই করে অঙ্কগুলো করা যায়। তোর নাম্বার অফ মোলস হচ্ছে
বলেছিল এত গ্রামে এত, এই সাবস্টেন্সের 0.1 মোলের মাস হচ্ছে 10 গ্রাম, তাহলে উল্টোভাবে ভাবতে পারি যে যদি 10 গ্রাম 0.1 মোলের হয় তাহলে অ্যাকচুয়ালি নাম্বার অফ মোলস বার করবো কী করে, না 10 গ্রামকে আমরা মোলে কী করে কনভার্ট করবো, কোনো সাবস্টেন্সের মাসকে মোলে কনভার্ট করতে গেলে তাকে আমরা কী দিয়ে করি, তার আরএম দিয়ে ডিভাইড করি, তাহলে 10 ডিভাইডেড বাই আরএমএম, তাহলে নাম্বার অফ মোলস সেটা বলে দিয়েছে 0.1। আবার এখানেও তাই 9 ডিভাইডেড বাই এই সাবস্টেন্সের আরএমএম, তাহলে দ্যাট মেক্স ইটস নাম্বার অফ মোলস ইন 9 গ্রাম, তো নাম্বার অফ মোলস 9 গ্রামে কত ছিল 0.05, তাহলে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে ইকুয়েশন পেয়ে যাবো, সেকেন্ড ইকুয়েশন। এই দুটোকে সলভ করলে আমরা এখানে কি পাবো 3x, এটা কি 0.05 ইন্টু 3x প্লাস 0.05 ইন্টু 2y ইকুয়াল টু 9, তাহলে এটা 2 নম্বর সেকেন্ড ইকুয়েশন। এই ইকুয়েশনের এই ইকুয়েশনটাকে সাইমultaneous লিনিয়ার ইকুয়েশন সলভ করে নিলে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে মোটামুটি 90% কমপ্লিট হলো, এরপরও যদি কিছু থাকবে তখন আমরা আস্তে আস্তে কমপ্লিট করে নেবো এগুলোকে। তো এগুলোই মোরালেস থাকে। ঠিক আছে, বোঝা না গেলে আমাকে কমেন্ট করো। ওকে, ডান।